যে এখন পর্যন্ত যে যারা অপরাধী আওয়ামী লীগের সবাইকে চিহ্নিত করা হয়নি, অনেকে মানে ফাঁকফোকর দিয়ে পালিয়ে গেছেন এবং এখনও প্রতিদিন মনে হচ্ছে যে খবর আসছে যে একে ধরা হচ্ছে, সে পালিয়ে গেছে এবং প্রশাসনের পৃষ্ঠপোষকতায় প্রশাসনের মধ্যে যে ফ্যাসিস্টের যে বীজগুলো রয়ে গেছে সেগুলো পৃষ্ঠপোষকতাতেই হয়েছে, সেগুলো তো আমরা ঠেকাতে পারিনি। এখন আমরা আওয়ামী লীগের বিচার করব, সেটা তো একটা সময় সাপেক্ষ বিষয়। আমাদের তো এখন নির্বাচন সামনে, কিন্তু যদি চিফ জাস্টিস সাহেব এটা বলে থাকেন এবং এটা যদি শুরু হয়ে থাকে তাহলে আমি অবশ্যই খুশি হব এবং আমি আশা করব একটি নির্বাচিত সরকার এসে সেই কাজটা শেষ করবেন এবং কোনো তাড়াহুড়ার মাধ্যমে যেন কোনো অবিচার না হয় এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত থাকে এবং অবশেষে যেন আইনের শাসনটা প্রতিষ্ঠার দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি। পবিত্র কোরআন অবমাননা করা হয়েছে সম্প্রতি প্রাইভেট ইউনিভার্সিটির একটি সনাতন ধর্মের ছেলে অপূর্ব পাল নামক, সে ছেলেটি কোরআন মাজিদ পুড়িয়ে দিয়েছে। এটা নিয়ে সারা বাংলাদেশ তোড়পাড় এবং মুসলিম সমাজে অস্থিরতা বিরাজ করছে। আপনি কি বলবেন? এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা চরম দুঃখজনক ঘটনা। আমরা কখন এসব থেকে বেরিয়ে আসব? ইসলাম তো একটা শান্তির ধর্ম। আমরা তো সম্প্রীতি চাই, শান্তি চাই। ধর্ম নিয়ে ব্যবসা রাজনীতি করতে গিয়ে আমরা কি ধর্মের পবিত্রতাকে নষ্ট হওয়ার পথটা কেন খুলে দিচ্ছি? এখন আমি আসলে বুঝতে পারছি না এই ঘটনাটা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা কি না। এটা নিয়ে যথেষ্ট তদন্ত এখনো হয়নি এবং একজন আইনজ্ঞ হিসেবে আমি এই মুহূর্তে অ্যাডভান্স কোনো কথা বলতে চাই না। এটুকু জানি যে ছেলেটিকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, বিভিন্ন স্পেকুলেশন আছে মিডিয়াতে অ্যাজ ইউজুয়াল বলা হচ্ছে এবং তার আত্মীয় স্বজন এগিয়ে এসেছেন বা তার বন্ধুবান্ধবরা এগিয়ে এসে বলছে যে মানসিকভাবে ভারসাম্যহীনতা ছিল। এরকম ঘটনা পৃথিবীর অন্যান্য দেশেও খুব রিসেন্টলি ঘটেছে, খুব বেশি যে ঘটেছে তা না, এবং এগুলো আন্তর্জাতিকভাবে একটা রিয়াকশন অ্যাকচুয়ালি উদ্রেক করে। শুধু আমাদের দেশের মুসলিম সমাজ না, আমাদের আসলে ওভাবে চিন্তা করতে হবে যে আন্তর্জাতিকভাবে আমরা দেশটাকে কিভাবে উপস্থাপন করছি। এবং এটা তো মানে বলার অপেক্ষা রাখে না যে এটাতে আমাদের যেই দেশবিরোধী চক্র বা শক্তি, তাদের এখানে একটা অ্যাডভান্টেজ নেওয়ার মতন আছে যে এরকম একটা পরিস্থিতির উদ্রেক ঘটিয়ে সেটার সুযোগ নেওয়া এবং দেশের পরিস্থিতিকে আরও খারাপ করা। তবে আমি যেটা বলবো যে আমাদের আলেম সমাজ এবং আমাদের মুসলিম ধর্মপ্রাণ যে সমাজ, আমাদের 90.8% মুসলমানের দেশ, আমরা এখানে আমাদের ধর্ম এখানে সেফ আছে, নিরাপদ। কিন্তু এটাকে যারা ব্যবহার করবে, অস্থিতিশীলতা সৃষ্টি করবে, তারা ধর্মবিরোধী, তারা দেশবিরোধী। সো তাদেরকে সুযোগ যেন এটা নিতে নেওয়া না হয় এবং এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করতে চাই এবং এটাকে ভালো করে খতিয়ে দেখা হোক। কেন বলছি, আমি আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরতাম কিংবা বলে দিতাম যে ঠিক আছে, বাচ্চাটা অসুস্থ ছিল তো ভুলে যাও, জিনিসটাকে এত বেশি বাড়তে দেওয়া উচিত না। কিন্তু কেন যেন এটার কনসিকুয়েন্সটা দেখে মনে হচ্ছে যে এটা থেকে কারো খুব বড় একটা সুবিধা লুটার আছে, বাংলাদেশের ভাবমূর্তিটিকে ধ্বংস করার আছে। যখন প্যালেস্টাইনের পথে আমাদের শহীদুল আলম রওনা দিয়েছেন দেশের মুখ উজ্জ্বল করার জন্য, যেখানে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান একটা স্পষ্ট হয়েছে, সেখানে এরকম একটা ঘটনা করে দেশে ভাবমূর্তি নষ্ট করা, এটাতে কারো ভালো হবে না। কোনো যে দেশকে ভালোবাসে, যে নাগরিক, সে এরকম কিছু হতে দিতে চাবে আমি মনে করি না। ব্যাপারটা আসলে খতিয়ে দেখা উচিত এবং এটা দিয়ে যদি অন্য কারো কোনো উদ্দেশ্য থাকে, সেটাকে যতটুকু কাম করানো যায়, যতটুকু নিউট্রালাইজ করা যায়, সেদিকে আমাদের ফোকাস করতে হবে। এবং আই থিঙ্ক যে আমাদের ধর্মপ্রাণ আলেম সমাজ সে ব্যাপারে যথেষ্ট সংযত একটা অবস্থান নিয়েছেন এবং এটা আমার মনে হয় না যে অতটুকু তারা এসকেলেট করতে দিবেন দেশের এই অবস্থাতে। তাতে অরাজকতার সৃষ্টি হবে, যেটা জানেন ওনাদের বিজ্ঞতা এবং ওনাদের উইজডমের উপরে আমি বিশ্বাস করি। আবু তোহা আদনান ইসলামিক বক্তা, ওনাকে নিয়েও বেশ তোড়পাড়। তো এরকম একজন ব্যক্তির নামে এরকম অভিযোগ উঠেছে, সমাজে তো একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটা নিয়ে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? প্রথমত আমি আসলে এই ব্যাপারে মন্তব্য না করতে পারলে খুশি হতাম, কারণ এটা আমি মনে করি যে বিষয়টা এত স্পর্শকাতর একটা মানুষের পারিবারিক জীবন নিয়ে। এবং আমাদের এই যে একটা ট্রেন্ড সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কারো, মানে আমি একটু আগেই বলছিলাম যে ডিফেম করা, এখন ব্যাপারটা হচ্ছে যে এতই ব্যক্তিগত বিষয়, আপনি তো কারো ঘরের ভেতরে গিয়ে ঢুকে দেখতে পারেন না তার সংসার জীবন কেমন চলছে। উনি একজন ইসলামিক বক্তা, তার একটা গ্রহণযোগ্যতা আছে অবশ্যই, তাকে মানুষ চিনেছে কারণ হচ্ছে তার একটা জনপ্রিয়তা ছিল। তো এরকম একটা মানুষকে নিয়ে এ ধরনের একটা হাইপ তৈরি করা, এটা আমি যেটা বলবো যে অবশেষে সব কিছু ইট অল বয়েলস ডাউন টু দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের দেশের অবস্থাটা এখন এরকম। ছোট ছোট হাইপ একটার পর একটা তৈরি করে দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করা, সমাজের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করাটা যেন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। আগে আমরা দেখতাম
ফ্যাসিস্ট আমলে ওরা একটা ঘটনাকে চাপা দিতে আরেকটা ইস্যু উদ্রেক করতো। আমরা কি সেই ধারাতেই চলে যাচ্ছি? আমি আসলে এই সংস্কৃতি থেকে নিস্তার চাই, এবং আমি চাই যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক যে সোশ্যাল মিডিয়া আছে বলে সেটাকে ব্যবহার করে এরকম যে কোনো একটা ঘটনাকে নিয়ে হাইপ তৈরি করে সেটা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি করা এবং ফোকাস থেকে সরে যাওয়া, সেটা মনে হয় আমাদের উচিত না। হ্যাঁ, তো আর এই ধরনের চরিত্র হরণ বা চারিত্রিক কোনো যদি ঘটনা ঘটে থাকে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং পারিবারিকভাবে সেটা সুরাহা করা যায়। আমরা এটা নিয়ে মাতামাতি না করি। এটা আমাদের এই উপমহাদেশে এটা একটা, আমি মনে করবো যেটা, আমি তো বিদেশে বড় হয়েছি, অনেকটা সময় কাটিয়েছি, আমি মনে করি যে আমাদের সমাজের কিছু একটা ভালো দিক এটা তুলে ধরে না। আমরা যারা রিয়্যাক্ট করছি তারা, কিংবা যারা এটার মধ্যে পাত্রপাত্রী, তাদের মনোভাবটাও। আর আমি চাই যে মানুষ আসলে ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ জিনিসে ফোকাস করুক রাদার। এর আগে আমরা দেখলাম যে জায়েদ ভাইকে নিয়েও এরকমই কিছু হয়েছে, রুমিন আপাকে নিয়ে। এই ধরনের চরিত্র হরণ আমি তীব্র নিন্দা জানাই, এবং কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা, সেটার আমি তীব্র নিন্দা জানাই। এবং তাদের রাজনৈতিক অ্যাকুমেন্ট কেমন, তাদের পলিটিক্যাল অ্যাকুমেন্ট, তাদের জনপ্রিয়তা কেমন, সেটার অনুযায়ী তারা রিয়াকশন পান। এবং বারবার চরিত্র হরণ, কথায় কথায় মানে নারীদের উপরে আঙুল তোলা, একটা মানে প্রতিহিংসা এবং একটা স্পাইটফুল একটা নেচারের মানে বহিঃপ্রকাশ ঘটায়। এবং আমি এটাকে প্রচণ্ড ন্যাক্কারজনক মনে করি, এবং আমি এটা কোনোভাবেই কন্ডোন করতে পারি না। এবং আমি আমি বলতে চাবো যে আমাদের যারা এগুলো নিয়ে কাজ করেন, বা যেমন অনলাইনে বট বাহিনী তৈরি করা হয় কারো চরিত্র হরণের জন্য, এইসব সংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসুন। আমরা মানে মানুষ যাদের সামান্যতম শিক্ষা আছে, তারা বোঝে এগুলো উদ্দেশ্য প্রণোদিত করে করা হয়, এবং এগুলোতে কারো মানে এখন কে কি করলো বা কে তার ব্যক্তিগত জীবনে কি করলো, সেটা তার প্রজ্ঞা বা তার শিক্ষা বা তার অবদান দেশের প্রতি বা সামাজিক সাংস্কৃতিক পরিচয়, এগুলোকে নষ্ট করে মানে দেওয়ার জন্য যথেষ্ট, এবং সেটা যাতে করতে না পারে, আমরা যেন ভুলে যাই না তাদের অবদানগুলো। চিফ প্রসিকিউটর জানিয়েছেন আওয়ামী লীগের বিচারের মুখোমুখি, প্রাথমিক তদন্ত শুরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই ইন্টেরিয়াম এই 1 বছরে এখনো দৃশ্যমান আওয়ামী লীগের বিচার কার্য কিছুই দৃশ্যমান করতে পারেনি। তারা কি আদৌ কিছু করতে পারবে বলে মনে করেন? প্রথমত যে এটা যে অনারেবল চিফ জাস্টিস বলেছেন, আমি সেজন্য খুশি। কারণ আমি কদিন আগেই বলছিলাম যে আওয়ামী লীগের তো আমরা এখনো কোনো মানে সাজা হতে দেখলাম না। তবে দুঃখজনক ব্যাপারটি কি জানেন, যে এখন পর্যন্ত যে যারা অপরাধী আওয়ামী লীগের, সবাইকে চিহ্নিত করা হয়নি। অনেকে মানে ফাঁকফোকর দিয়ে পালিয়ে গেছেন, এবং এখনও প্রতিদিন মনে হচ্ছে যে খবর আসছে যে একে ধরা হচ্ছে, সে পালিয়ে গেছে। এবং প্রশাসনের পৃষ্ঠপোষকতায়, প্রশাসনের মধ্যে যে ফ্যাসিস্টের যে বীজগুলো রয়ে গেছে, সেগুলো পৃষ্ঠপোষকতাতেই হয়েছে। সেগুলো তো আমরা ঠেকাতে পারিনি। এখন আমরা আওয়ামী লীগের বিচার করব, সেটা তো একটা সময়সাপেক্ষ বিষয়। আমাদের তো এখন নির্বাচন সামনে। কিন্তু যদি চিফ জাস্টিস সাহেব এটা বলে থাকেন এবং এটা যদি শুরু হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই খুশি হব, এবং আমি আশা করবো একটি নির্বাচিত সরকার এসে সেই কাজটা শেষ করবেন, এবং কোনো তাড়াহুড়ার মাধ্যমে যেন কোনো অবিচার না হয়, এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত থাকে, এবং অবশেষে যেন আইনের শাসনটা প্রতিষ্ঠার দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি। সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা গাজা অভিমুখে নৌবহর নিয়ে রওনা করেছে অলরেডি। আমার প্রশ্ন হচ্ছে, এই নৌবহরের যাত্রা ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে কতটুকু প্রভাব পড়তে পারে বলে মনে করেন? আসলে এখানে এটা একটা সিম্বলিক যাত্রা আমি মনে করি, এবং মানবাধিকার কর্মী যারা, তারা হাউ মাচ দে মিন অ্যান্ড হাউ মাচ দে আর কমিটেড টু দেয়ার কজ, সেটা প্রমাণ করার জন্য তারা রওনা দিয়েছেন। এবং এটার মাহাত্ম্যটা এরকম যে আমরা বসে নেই, এবং যারা বসে আছে তাদেরকে একটু চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে আমরা কাজ করেই যাব। আমরা এই আগ্রাসনকে এটাকে আমরা সমর্থন করি না। এটার বিরুদ্ধে আমরা যতই ছোট হই না কেন। আমি এটা এই জন্য বলছি যে আসলে ইসরায়েলের যে প্যালেস্টাইনের এই যে এটা এত বড় একটা বিষয়, এবং এটার যে কোনো উন্নতিই ঘটেনি, কোনোভাবেই যে পরিস্থিতিটা সামাল দেওয়া যায়নি, এত ভয়ঙ্কর একটা অধ্যায় আমাদের পৃথিবীর ইতিহাসে, সেটার ব্যাপারে এই মানবাধিকার কর্মী যারা, তাদের কাজ করে যাচ্ছেন, এটা তাদের জেস্চার অ্যামেজিং, এবং এতে তারা প্রাণ হাতে করে এগিয়ে যাচ্ছেন। এটা তারা না করলেই তো অবাক হওয়ার কথা, এবং তারা যেটা করছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। সেখানে আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে শহীদুল আলম যেহেতু এখানে আছেন, আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি তার সাথে একাত্মতা ঘোষণা করি। এবং আমি মনে করি যে এই পদক্ষেপটার যথেষ্ট মাহাত্ম্য আছে, এবং এটাকে আমি আসলে এটা তো একটা জানবাজি নিয়ে আগানো,
তো কি বলবেন তাদের জন্য দোয়া? ওআইসি বা মুসলিম দেশগুলো কেন একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলছে না? আচ্ছা, এটা হচ্ছে একটা ভূরাজনৈতিক বিষয়। মুসলিম দেশগুলো একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলছে না, সেটা বিভিন্ন কারণ আছে। এটাতে ভূরাজনৈতিক পলিটিক্স এখানে একটা প্রাধান্য আছে। আমাদের যে শক্তিশালী দেশগুলো যাদেরকে মোড়ল হিসেবে দেখা হয়, যেমন আমেরিকা, ইউরোপ, এরা কিভাবে কাজ করে? এদের সাথে একটা সমঝোতা হয়তো বা আছে, স্বার্থ আছে। তো মুসলিম দেশগুলো ধর্মীয় ভাবে একাত্ম নয়, তাদের নিজেদের মধ্যেও বিভিন্ন রকমের ফাইট আছে, কিংবা ফাইট লাগিয়ে রাখা হয়, তাই না? আমরা এটা দেখছি ফ্রম টাইম টু টাইম। অবশেষে এটা আসলে ওই পৃথিবীটা পৃথিবীর রাজনৈতিক অবস্থা, সামাজিকভাবে, মানে আমরা তো এখন একটা গ্লোবাল ভিলেজে থাকি, হ্যাঁ। সো প্রত্যেকটা ঘটনারই কোনো না কোনো কারণ থাকে। আমি মনে করি যে মুসলিম দেশগুলো তাদের মধ্যে তাদের ধর্মীয় আদর্শ এবং একই সাথে মানে মানবতার দিকে যদি একটু নজর দিত, তাহলে তারা এগিয়ে আসতো। তারা কী স্বার্থে বা মানে কোন কারণে এই কাজগুলো করছে, সেটা নিয়ে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম লেখাটেখা হয়, যেটা আমরা কখনোই আসলে মেনে নিতে পারি না। আমরা মনে করি যে সঠিক অবস্থান কেন তোমরা নিচ্ছ না। অনেক সময় দেখা যায় তাদের দেশীয় স্বার্থ বা ব্যক্তিগত যেই সরকার যখন আছে তাদের স্বার্থ, কোনো এই ধরনের চিন্তাভাবনার কারণে তারা অনুপ্রাণিত হয়ে কাজগুলো করেন, যেটাতে দেখা যায় যে সমষ্টিগতভাবে মুসলিম স্বার্থ রক্ষিত হচ্ছে না, বা মানবতাকে যেভাবে করে এগিয়ে দেওয়া বা উঁচু করে ধরা উচিত সেটা হচ্ছে না। সেটা আসলে দুঃখজনক। বাট এই ব্যাপারে আমরা কি করতে পারি? আমরা একটা ছোট দেশ, নিজেদের অবস্থানটা আমরা যতটুকু ঘোষণা দিচ্ছি বা আমরা শক্তিশালী হিসেবে যত এগিয়ে যাব, তত আমরা এই ব্যাপারে অবস্থান রাখতে পারবো, আমরা একটা বক্তব্য রাখতে পারবো। তখন আমরা হয়তো বা রেলেভেন্ট হব, তখন হয়তো বা আমরা এটার মধ্যে একটা ভূমিকা রাখতে পারবো। এটাই আমি আশা করি যে বাংলাদেশ এরকম একটা পর্যায়ে উন্নীত হোক।